সাল 1947। তারিখটি ছিল জুলাইয়ের 15 তারিখ। হঠাৎ করেই থানার ফোনটা বেজে উঠল। একজন মহিলা কল করেছেন। তিনি কল দিয়ে বললেন তিনি একটি মৃতদেহ এর রিপোর্ট করাতে চান। ঘটনা শুনে যত দ্রুত সম্ভব পুলিশ সদস্যরা হাজির হলেন। সেই স্থানে হাজির হয়ে তারা যা দেখতে পেলেন তা দেখার জন্য কেউ মানসিকভাবে প্রস্তুত ছিলেন না। একটি মৃতদেহ পড়ে আছে। মৃতদেহটির মাঝ বরাবর কেটে নেওয়া হয়েছে, এমনকি তার বাম স্তনটি কাটা ছিল। সারা গায়ে অসংখ্য কাটা ছেঁড়া দাগ। মেয়েটির শরীরটা ছিল অস্বাভাবিক রকম ফ্যাকাশে, যেন সব রক্ত কেউ বের করে নিয়েছে। পুলিশ দেখলেন লাশটি ঘাসের উপর শোয়ানো, আর সেখানে কোনো রক্ত নেই, অর্থাৎ মৃতদেহ হত্যা করে সেখানে ফেলে দেওয়া হয়েছে। তখনও কেউ মেয়েটির আসল নাম জানত না, আর তাই তাকে ব্ল্যাক ডালিয়া নামে ডাকা হতো। ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হওয়া এই নারীর নাম এলিজাবেথ শর্ট। তার জন্ম 1924 সালে আমেরিকার ম্যাসাচুসেটসে। তার বাবার নাম ছিল ক্লিও শর্ট এবং মায়ের নাম ছিল ফিভি শর্ট। তার ছেলেবেলা সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি, তবে এটা শোনা যায় খুব ছোটবেলায় তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছিল। তার বাবা মায়ের ডিভোর্স হওয়ার পর সে তার মায়ের সাথে ম্যাসাচুসেটসেই থেকে যায়। ছোটবেলায় অত্যন্ত দুরন্ত ছিলেন এই নারী, দেখতেও ছিলেন অসম্ভব সুন্দরী। তিনি যখন বড় হতে শুরু করলেন তার মনে হলো তার অনেক ভালো কিছু করা দরকার, আর ছোট শহরে এটা কখনোই সম্ভব না। তার বাবা তাকে বললেন তার সাথে ক্যালিফোর্নিয়ায় গিয়ে বাস করতে। বাবার কথা মতোই তিনি ক্যালিফোর্নিয়া গিয়ে বাস করা শুরু করলেন। কিছু ব্যক্তিগত কারণে তার বাবার সাথে তার বনিবনা হয়নি, আর তাই তার বাবা তাকে রাগ করে বাসা থেকে বের করে দেন। এরপর এলিজাবেথ একটি দোকানে কাজ নেন এবং সেখানে 9 মাস অবস্থান করেন। 9 মাস অবস্থান করার পর তার মনে হয় তিনি সান্টিয়াগো চলে যাবেন, আর যেই ভাবা সেই কাজ, তিনি সান্টিয়াগো চলে গেলেন। সান্টিয়াগোতে যাওয়ার পর তার টরথি নামে একজন লোকের সাথে পরিচয় হয়। তাদের মধ্যে খুবই ভাব বিনিময় হয়। এলিজাবেথ তাকে জানায় আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। টরথি তাকে বলে এলিজাবেথ যেন তার সাথে এসে থাকে। প্রায় 1.5 মাস সে আর টরথি লিভিং করে। একটা সময় সে বলে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার নতুন অভিজ্ঞতা প্রয়োজন। এটা বলে সে একটা লাল গাড়িতে চড়ে বসে, আর এটাই ছিল টরথির সাথে তার শেষ দেখা। আর তার কিছুদিন পরই পাওয়া যায় তার নৃশংস লাশ। এবার আমেরিকার পুলিশ গোলক ধাঁধায় আটকে যায়। তাদের কাছে না ছিল কোনো প্রমাণ, না ছিল কোনো ক্লু। এইবার তারা এই হত্যাকারীকে ধরার জন্য সেই মহিলাকে ফোন দেন যিনি এই লাশটি প্রথম দেখেছিলেন। এই মহিলাকে খুঁজে পেতে তাদের প্রায় 1 সপ্তাহ সময় লাগে। পুলিশদের তিনি জানান প্রতিদিনের মতো তিনি এবং তার মেয়ে কাজের জায়গায় যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি ঘাসের উপর এই বডিটি দেখতে পান। সাথে সাথে তিনি পাশের এক বাড়ি থেকে 911-এ কল দেন। তিনি আর সে জায়গায় ফেরত যাননি। তিনি চাননি তার ছোট্ট মেয়ে দৃশ্য আবার দেখুক। এইবার পুলিশ অনেক নিরাশ হয়, কারণ তদন্ত করার মতো কোনো কিছুই সেখানে ছিল না। পুলিশ এবার যোগাযোগ করে এলিজাবেথের বাবার সাথে। পুলিশ যখন এলিজাবেথের বাবার ওখানে পৌঁছায় তারা দেখতে পায় তার বাবা মাতাল অবস্থায় পড়ে আছে। সবচেয়ে আশ্চর্য করা ব্যাপার এই যে এলিজাবেথের মৃত্যুকে সে স্বাভাবিকভাবে গ্রহণ করেছে। এরপর পুলিশ টরথি নামে সে লোককে খুঁজে বের করে। টরথি জানায় মাসখানেক আগে এলিজাবেথ একটি লাল গাড়ি করে চলে গিয়েছিল। তারপর সে ওই গাড়ির কালার, বিবরণ এবং সেই গাড়ির নাম্বার পুলিশকে জানায়। অনেক তদন্ত করার পর পুলিশ খুঁজে বের করে এই গাড়ির মালিকের নাম রবার্ট। তারপর পুলিশ জানতে পারে রবার্ট কিছুদিন আগে হ্যারি নামে একজন লোকের সাথে কোথাও গিয়েছে। রবার্ট যেদিন হ্যারি নামক ওই লোকের সাথে বাইরে যায় সেটি ছিল এলিজাবেথের মৃত্যুর ঠিক 2 দিন পরের ঘটনা। কিন্তু রবার্টকে জিজ্ঞাসা করার পরও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। জানুয়ারি 24 তারিখে লস অ্যাঞ্জেলেস এক্সামিনার পত্রিকার সম্পাদকের কাছে একটি ফোন কল আসে। ফোনের অপর প্রান্তের কণ্ঠ জানায় যে তিনি আসল খুনি। প্রমাণ হিসেবে তিনি ডাকযোগে একটি খাম পাঠান, যার ভেতরে ছিল এলিজাবেথের জন্মসনদ, কার্ড, ছবি এবং মার্ক হেনসেন নামক এক ব্যক্তির ডায়েরি। খাম ও ভেতরের জিনিসগুলো পেট্রোল দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করা ছিল, ফলে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। পুলিশ এই মার্ক হেনসেনকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তিনি এলিজাবেথকে চিনতেন এবং কিছুদিন ধরে তার সাথে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। মার্ক হেনসেন হলিউডে একটি নাইট ক্লাবের মালিক। তদন্তে আরও জানা যায় তিনি এলিজাবেথের কাছ থেকে কয়েকবার যৌন সঙ্গমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়েছেন। পুলিশ প্রথমে তাকেই সন্দেহভাজন ধরে নিয়ে তদন্ত শুরু করে, কিন্তু তদন্তে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ফলে পুলিশ উদ্ধারকৃত ডায়েরিতে নাম আছে এমন ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদ শুরু করে।
পরে সব মিলিয়ে প্রায় 750 জন তদন্তকারী পুরো লস অ্যাঞ্জেলেস চষে ফেলে তদন্ত করার আর প্রমাণ সংগ্রহের এক তুঘলকি অভিযানে, কিন্তু তাতেও কোনো ফল মেলেনি। তদন্তে এটুকুই জানা যায় যে তাকে সম্ভবত শহর থেকে দূরের কোনো জায়গায় হত্যা করা হয়েছে। তাকে যেভাবে কেটে দুটুকরো করা হয়েছে তাতে ধারণা করা যায় খুনি সম্ভবত কোনো সার্জারি চিকিৎসক অথবা সার্জারি সম্পর্কে জ্ঞান রাখেন। এই ধারণা থেকে ঘটনাস্থলের নিকটের একটি মেডিকেল কলেজেও তল্লাশি এবং মেডিকেল ছাত্রদের উপর তদন্ত করা হয়। এতেও কোনো ফল মেলেনি। পুলিশের কাছে অসংখ্য সন্দেহভাজন তো ছিলই, এরপরে খুনিকে ধরতে পৌরসভার এক কর্তা $10,000 পুরস্কার ঘোষণা করলে শুরু হয় আরেক নতুন নাটক। এরপরে অসংখ্য মানুষ থানায় এসে নিজেকে খুনি বলে দাবি করতে থাকে, যার প্রত্যেকটি মিথ্যা প্রমাণিত হয়। গত প্রায় আধা শতাব্দী ধরে অসংখ্য গবেষক, লেখক, সাংবাদিক প্রতিনিয়ত এ নিয়ে নানা ধরনের মত প্রকাশ করেছেন। লেখা হয়েছে প্রচুর বই। লেখকদের মধ্যে আবার সম্ভাব্য খুনিদের সন্তানেরাও রয়েছে। একটি বিষয়ে তদন্তকারীরা নিশ্চিত, খুনি একজন মেডিকেল ম্যান। এর উপর ভিত্তি করে টাইম সাময়িকী একজন আর্মি কর্পোরালকে শীর্ষ সন্দেহভাজন বলেছে। 1991 সালে জ্যানিস নামক এক মহিলা দাবি করেন যে তার বাবা জর্জ নোল্টন ছিল ডালিয়ার খুনি। এ নিয়ে তিনি একটি বইও লেখেন। ডেজলি ডিলান নামক একজন ব্যক্তি লস অ্যাঞ্জেলেস পুলিশের সন্দেহের তালিকায় শীর্ষে ছিলেন, কিন্তু এক্ষেত্রেও পর্যাপ্ত প্রমাণের অভাবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি। সম্প্রতি প্রকাশিত একটি বইয়ে মামলার তদন্ত কর্মকর্তা ডিক উইলিয়ামের ছেলে দাবি করেছেন তার বাবা ডিলানকে প্রায় হাতের মুঠোয় এনে ফেলেছিলেন, কিন্তু লস অ্যাঞ্জেলেস পুলিশের এক দুর্নীতিবাজ কর্মকর্তার যোগ সাজসে তিনি বেঁচে যান। এলিজাবেথের মৃত্যু হয়েছে প্রায় কয়েক বছর কেটে গেছে। সে সময় মিডিয়া যদিও অনেক উতাল হয়েছিল, তারপরও এর কোনো সমাধান পাওয়া যায়নি। আর এভাবে একটি অমীমাংসিত রহস্য থেকে যায়। অমীমাংসিত থেকে যায় ব্ল্যাক ডালিয়ার গল্পটি। টাইম সাময়িকীর মতে এটি বিশ্বের সবচেয়ে কুখ্যাত অমীমাংসিত অপরাধের একটি। এই ঘটনার উপর ভিত্তি করে রচিত হয়েছে অসংখ্য উপন্যাস, টিভি সিরিয়াল এবং চলচ্চিত্র। সারা জাগানো LA কনফিডেন্সিয়াল চলচ্চিত্রের পরিচালক 2006 সালে এই ঘটনা নিয়ে তৈরি করেন দ্য ব্ল্যাক ডালিয়া চলচ্চিত্র।